কোলাহলপূর্ণ পরিবেশে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পাল্টে গেল পুরো পরিবেশ। আশেপাশে মানুষের চিৎকার, গাড়ির হর্নে শব্দসহ নানা রকম ব্যস্ততার মুখরিত শহরটিতে হঠাৎ করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। চারপাশে ছড়িয়ে পড়ল মানুষের হাহাকার। চোখের পলকে আকাশখানা যেন কালো মেঘের ছায়ায় ঢেকে গেল। রাস্তার মাঝখানে থাকা দুটো গাড়ির দুমুচড়ে একদিকে ওদিকে ছিটকে পড়ে আছে। মুহূর্তের মধ্যে গাড়িগুলোতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আশেপাশে মানুষজন ছুটে এসে গাড়িগুলো ভেতরে আটকে থাকা মানুষগুলোকে টেনে বের করতে লাগলো। রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহগুলোকে কোনো রকমে টেনে হিঁচড়ে বের করে আনা হলো গাড়ি থেকে। আহত মানুষগুলো আর্তনাদ করে আর স্বজনদের হাহাকারের ভারী হয়ে উঠল চারপাশের বাতাস। সেই নিরুদ্যম দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে ফুটে উঠল আতঙ্ক আর কষ্টের ছাপ। কিছুক্ষণ আগেও শান্ত থাকা পরিবেশের চোখের পলকে দুঃখিত থেকে ছুটে আসা দুটি প্রাইভেট কারের ভয়ঙ্কর সংঘর্ষণের তীব্রতা। গাড়ি দুটি ভেতরে থাকা অটোজনের মধ্যে 6 জন গুরুতর আহত ব্যবস্থার বের করতে পারলেও বাকি 2 জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। দুর্ঘটনার ভয়াবহতার ব্যবস্থা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তাক্ত দেহের অংশ। কারো হাত পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, কারো শরীর রক্ত ভেসে যাচ্ছে। পুরো দৃশ্যমান যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। গাড়ির ভেতরে পড়ে থাকা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রুনিয়ার শরীর মুহূর্তে হিম হয়ে গেল। ভয়ে আর আতকে তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে যেন আর এক মুহূর্তে নিজের স্থানে বসে থাকতে পারল না। ভয়ে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল, আশ্রয় নিল স্বামীর বুকে। ভয়ে তার শরীর কাঁপছে থরথর করে। মুহূর্তের মধ্যে ছন্নছাড়া হয়ে গেল তার শরীর মন। চারপাশে মানুষের চিৎকার, কান্নার আর্তনাদ মিলেমিশে তার কানে যেন এক বিভীষিকাময় শব্দ সৃষ্টি করলো। শেষ পর্যন্ত আর সেই দৃশ্য সহ্য করতে না পেরে হঠাৎ করে চোখ বন্ধ করে নিল রুনিয়া। কাঁপতে থাকা শরীরটাকে সামনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো সে। শোভন এখনও ঘরের ভেতরে আছে খানিকটা। সামনের ঘরে যাওয়া ঘানাটি আর ছিন্ন ভিন্ন দেহের খানিকটা অংশ দেখে বরফে ধরক করে উঠল শরীরখানা। একটু সুখময় সত্যি যখন কয়েকদিনের জীবনটাকে আনন্দমুখ করে তুলেছিল, ঠিক সেভাবে হঠাৎ এক ভয়াবহ আতঙ্কে তাকে চারদিক থেকে ঘিরে ধরল। মুহূর্তের মধ্যে চোখ দুটো খিচে বন্ধ করে নিল সেও। 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল রুনিয়ার শরীর। যে ভবিষ্যতে মুখ দেখার তার তীব্র বাসনা, যাকে ছোঁয়া, যাকে বুকে জড়িয়ে ধরার ঘুম জড়ানোর জন্য এত বছরের ইচ্ছে ও আকাঙ্ক্ষার জমিয়ে রেখেছে সে, সেই অনাগত সন্তানটিকে হারিয়ে ফেলার তীব্র ভয়ে দুজনের মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপতে শুরু করলো। সেই কম্পন থামলো না যতক্ষণ না পুলিশ এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে রাস্তায় গিয়ে ফেললো। পুলিশ তৎক্ষণাৎ গাড়ি জানালা নক করতেই রুনিয়া শোভনের বুক থেকে সরে বসলো। শোভন গাড়ির জানালার কাঁচ নামিয়ে পুলিশের দিকে তাকাতেই অপর পাশ থেকে পুলিশ গভীর গলায় বলল, স্যার, গাড়িটা জলদি সরান, সামনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে রাস্তা ফাঁকা রাখা দরকার। শোভন একটি কথাও বলল না। তার ভেতরে বয়ে চলা তীব্র ঝড়টা যেন কোনোভাবেই থামছে না। মনের গহীনে ভয়াবহ অস্থিরতা কাজ করলেও মুখ ফুটে বের হলো না একটি অক্ষরও। তাই নিঃশব্দে কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিংটা ধরে নিল শোভন। কাজ চেপে খুব ধীরে গতিতে গাড়ি চালাতে শুরু করলো। রুনিয়া তৎক্ষণাৎ আবার আশ্রয় নিল তার বুকের কাছে। শোভন খেয়াল করলো তার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের কাছটায় কেমন ধরপর করে কাঁপছে। তার উপর থাকা শার্টটাও যেন কেমন ভেজা ভেজা অনুভব করছে। শোভন আর দেরি করলো না। কিছু দূর গাড়ি নিয়ে রাস্তার পাশে আবার থামিয়ে দিল। এই মুহূর্তে দুজনেই কিছুটা বিরক্তি নেওয়ার প্রয়োজন। তাদের মধ্যে যে তীব্র অস্বস্তিটা কাজ করছে, সেটা থামতে হলেও কিছু সময় স্থিরভাবে থাকা দরকার। মাত্র কয়েক মুহূর্তে আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য মাথার ভেতর নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। বারবার মনে হচ্ছে তার সামনে থাকা গাড়িটার জায়গা তাদের গাড়ি থাকলেও কি হতো। তবে এতদিনের হৃৎপিণ্ডে আগলে রাখা আনন্দ মুখ থুবড়ে পড়তো রাস্তায়। অপরিচিত ওই ছিন্ন ভিন্ন দেহের জায়গায় নিজের প্রাণপ্রিয় না আর ভাবা সম্ভব না। কিছুতেই না। গাড়িটা থেমে গেল। যানজমক শূন্য রাস্তা। দুজনে চুপচাপ বসে রইল। বাইরে তখনও অ্যাম্বুলেন্সের শব্দ, পুলিশের ব্যস্ততা আর মানুষের উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে আসছে। অথচ গাড়ির ভেতরটা যেন সম্পূর্ণ স্তব্ধ। শুধু দুজনের দ্রুত ওঠানামা করার
নিঃশব্দ আর বুকের ভেতর ছুটে চলা আতঙ্কের শব্দটুকু যেন শোনা যাচ্ছে। বিছানায় হেডবোর্ডে পেছনে অল্প একটু জায়গার মধ্যে অনেকটাই কষ্ট ছটফট করে বসে আছে নাইয়াব। ইতিমধ্যে রুমে প্রবেশ করেছে মাপতিম। তার হাত ধরে রুমে ঢুকেছে পরি। কিছুক্ষণ আগেই পরি খুব করে বায়না ধরেছিল লুকোচুরি খেলার জন্য। মাপতিমরা রাজি হতে না হতে চাইলে কান্নাকাটি করে হাত পা ছুড়োছুড়ি করছিল। বাধ্য হয়ে শেষে রাজি হয়েছে তাকেও। তাই তো মেয়ে খুশির জন্য দুজনেই লুকিয়েছে। মাপতিম অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই পরীকে ধরে ফেলেছিল। তবে নাইয়াবকে খুঁজে পেতে সে রীতিমতো হিমশিম খাচ্ছে। আশেপাশে খোলামেলা যত জায়গা আছে সবখানে নজর বুলিয়ে যখন বউকে কোথায় দেখতে পেল না, তখন রুম থেকে বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতে তার চোখে পড়ল লাল রঙের ওড়নাটা। হেডবোর্ডের পেছন থেকে লাল রঙের একটি ওড়না বেয়ে মেঝেতে পড়ে আছে। তা দেখতেই মাপতিম ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর নাইয়াবকে একটু খেপানোর উদ্দেশ্যে মেয়েকে নিজের কোলে বসিয়ে বলল, তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে না। পরি একেবারে গভীর ব্যক্তিত্বের মতো বাবার দিকে তাকিয়ে তার কথা শোনার চেষ্টা করলো। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চায় বাবা? মাপতিম মাথা উঁচু করে হেডবোর্ডের পিছনে তাকালো। নাইয়াব হাঁটু থেকে মাথা পর্যন্ত গুটিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মাপতিমের গলায় খানিকটা জড়ন, গলায় খেকারি দিয়ে একটু উচ্চস্বরে বলল, তিনজনে ঠিক জমেছে না, তাই না মামনি? পরি তার কথার ইঙ্গিত বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, তাহলে আসমা নানিমণিকেও ডেকে আনি। মাপতিম ঘাড় পাকিয়ে দ্রুত না করলো, না না মা, তোমার নানু তো বয়স হয়েছে অনেক, দৌড়াদৌড়ি করতে পারে না, আমাদের একজনই কাউকে লাগবে। পরি বিশেষের মতো মাথা নেড়ে বলল, তাহলে কাকে ডাকবো? পাপা, আন্টিকে ডেকে আনি? না না, তোমার আন্টি তো সময় সামনে পরীক্ষা, তোমার আন্টিকে ডেকো না। তাহলে কি করব পাপা? আরেকজন পাবো কোথায়? মাপতিমের মুখের গভীর ভাব এনে বলল, তোমার একটা নতুন মা এনে দেই। মাপতিমের কথা শুনে পরি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ততক্ষণে হেডবোর্ডের পেছন থেকে ফাল দিয়ে বেরিয়ে এলো নাইয়া। মুহূর্তের মধ্যে পেছন থেকে মাপতিমের চুল আঁকড়ে ধরে তাকে নিয়ে খাটের ওপর শুয়ে পড়ল নাইয়া। এদের দুজনের এমন কাণ্ড দেখে পরি খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তবে নাইয়াব থামল না। মাপতিম খিলখিল করে হেসে দিল, আর নাইয়াব তাকে সামনে কিল ঘুষি বসাতে লাগলো বুকে। রাগে মেয়েটা থরথর করে কাঁপছে, পুষেছে তার নাকের পটা। এরই মধ্যে অস্থির রাগে কাঁপা গলায় বলো, অসভ্য লোক, ফালতু লোক, এত বিয়ে করার শখ কেন আপনার? আপনার বিয়ে করার শখ আমি পুচিয়ে দেবো একদম। টেনে ধরে নাইয়াব দাঁতে দাঁত চেপে বলল, সবগুলো চুল নাড়ো করে টাকা যদি না বানিয়ে দিয়েছি, তবে আমার নামও নাইয়াব নয়। পরি ভেবাচাকা খেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। নাইয়াব এবার তার দিকেও তাকালো। হাঁপাতে হাঁপাতে বলল, কথা বলছো না কেন? তোমার পাপাকে বলো তোমার নতুন মাকে চাই না। পরি কিছুই বুঝলো না। সেভাবেই মেয়েটাকে দিকে থাকতে দেখে নাইয়াব এবার আরও রেগে গেল। বিছানা থেকে নেমে পরির সামনে গিয়ে বলল, ঠিক আছে, তোমার পাপাকে তোমার নতুন মাকে দিতে পারো, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই সে আলমারির দিকে ছুটে গেল। মুহূর্তের মধ্যে উপরে তার থেকে ট্যালিখানা নামিয়ে তিনখানা জামা কাপড় তাতে ভরে নিতে লাগলো। ততক্ষণে বিছানা থেকে কিল কিল করে হেসে উঠেছে মাপতিম। মেয়েকে নিজের কোলে তুলে নাইয়াব পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ইস, শুধু শুধু এতক্ষণ ধরে খুঁজলাম, সেকেন্ডে বেরিয়ে যেত। শুধু শুধু পুরো বাড়ি খুঁজে আমার পা দুটো ব্যথা করে ফেললাম। নাইয়াবের তাকিয়ে মজা করে বলল, গ্রেট মাপতিম ব্রো, তুমি তো জিনিয়াস। এমনি এমনি কি ডাক্তার হয়ে গেছো? এসব সমস্ত ছোটোখাটো ব্যাপার না পারলে কি আর রোগীর হাড় ফাটাতে পারতে? গ্রেট। নাইয়াবের হাতের ট্যালিটা ছিটকে মেঝেতে পড়ে গেল। রাগে হাঁসফাঁস করতে করতে নাকের পাতা ফুলিয়ে বলল, অসভ্য লোক, ফালতু লোক, এতক্ষণ আমার সঙ্গে মশকরা করছেন? মাপতিম হাসি মুখে নাইয়াব কাছে গিয়ে দাঁড়ালো।
ডান হাতের মেয়েকে ধরে বাম হাত দিয়ে নাইয়াবকে আলতো করে জড়িয়ে নিল। তারপর তাকে নিজের দিকে টেনে নিয়ে হাসতে হাসতে বলল, তোমাকে ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো বউ লাগবে না আমার। বিয়ে করলে তোমাকেই করব। একবার দুইবার 100 বার। নিজেদের মধ্যে থাকা মান অভিমান ভুলে আবারও খেলা শুরু হলো দ্বিতীয় দফা। এইবার চোর হলো পরী। মাপতিম যেহেতু প্রথম দফার সবার আগে পরীকে খুঁজে পেয়েছিল, তাই এবার সে 1 থেকে গোনা শুরু করলো। আর মাপতিম ও নাইয়াব খুঁজতে লাগলো নিজেদের জন্য লুকোনো জায়গা। নাইয়াব এদিক সেদিক ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে লুকোনোর মতো কোনো একটা জায়গা খুঁজছিল, কিন্তু তাতেও যেন সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছিল মাপতিমের কাণ্ডে। মেয়েটাকে যতবারই ওয়াশরুমের বারান্দায়, ওয়ার্ড্রোব, চেয়ারের নিচ, টেবিলের নিচ বিভিন্ন জায়গায় লুকোনোর মতো স্থান খুঁজছিল, ঠিক ততবারই মাপতিম গিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়ছিল। তার উদ্দেশ্য একটাই, নাইয়াব যেখানে লুকাবে সেও ঠিক সেখানে থাকবে। অল্প সময়ের মধ্যে নাইয়াব ছাদ, রুম, কিচেন, সার্ভেন্ট রুম, স্টোর রুম, এমনকি গেস্ট রুম সহ বাড়ির বিভিন্ন বারান্দায় আর ঘন টই টই করে ফেলল। কিন্তু একবারের জন্য মাপকিমকে পিছু ছাড়তে পারল না। একসময় বিরক্তিতে নাইয়াবের মেজাজ চড়ে গেল। চোখে পিট পিট করে পাগল কপাল কুঁচকে কোমরে হাত রেখে মাপতিমের ওপর রাগ ঝাড়ল। করছেটা কি? আমার পিছু পিছু ঘুরছেন কেন? আপনি লুকাতে দিচ্ছেন না আমায়? ডিস্টার্ব হচ্ছিল আমি? ডিস্টার্ব কিসের? তুমি যেখানে আমি সেখানেই। এখানে ডিস্টার্বেন্স তো কিছুই দেখছি না। আপনি দেখবেনই না? আপনার মাথায় ঘিলু নেই? নেই বলছো? হতে পারে। না হলে কি তোমার মতো বাচ্চাকে নিজের গলায় ঝুলায়? একদম অসভ্য কথা বলবেন না। সবসময় এমন কথা বলেন কেন? আমাকে বিয়ে করে আপনি জিতেছেন, না হলে আপনার মতো বুড়ো লোকে কেউ বিয়ে করতো না। না। ট্রাই করে দেখি কেউ বিয়ে করে কি না। একদম জানে মেরে দেব। মাপতিম আবারও হেসে উঠল। নাইয়াব আবার কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে ফিরে এলো। বিশাল বড় আলমারিখানা খুলে ফেলল সে। 4 পাল্লার আলমারির মাঝে 2টো পাল্লা খুলতে ভেতরে বেশ বড় একটা জায়গা তৈরি হলো। 2-3 জন মানুষের অনায়াসে সেখানে বসতে পারবে। নাইয়াব হাঙ্গরে থাকা জামা কাপড় একে একে নিজের হাতে তুলে নিল, আলমারির বিপরীতের পাশে সরিয়ে রাখলো। তারপর সেই ফাঁকা জায়গাটুকুতে নিজের কুঁকড়ে বসে পড়ল। কিন্তু মাপতিমও দেরি করলো না। অপর পাশে হাঙ্গারে থাকা জামা কাপড়গুলো এক পাশে সরিয়ে সেও আঁটোসাঁটো হয়ে ঢুকে পড়লো আলমারির ভেতরে। তার ভারী শরীর নিয়ে কোনোভাবে দুজনের একসঙ্গে সেখানে আরাম করে বসার জায়গা হচ্ছিল না। এক পর্যায়ে মাপতিম নাইয়াবকে নিজের হাঁটুর ওপর বসিয়ে নিল। দুজনে বসতেই এমনিতেও বেশ কষ্ট হচ্ছিল। নাইয়াব কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না। তাই বিরক্তিতে মাপতিমের বুকের দুম দুম করে কয়েকটা চর দিয়ে ঠেস দিয়ে বলল, সরুন অসভ্য লোক, আপনি অন্য জায়গায় খুঁজেন। আপনার মতো হাতি এখানে জায়গা হবে না। সরুন তো, শ্বাস নিতে পারছি না। আলমারির ভেতরে জায়গাটা বড়সড় হলেও মাপতিমের মতো 6 ফিট উচ্চতার 76 কেজি লোকের সেখানে কষ্ট হলো খুব। তাই স্পোর্টসের সঠিক ব্যবহারে মাপতিম নাইয়াবকে টেনে আলমারি থেকে নিচে নামিয়ে নিল। তারপর নিজের খানিকটা নিচে খোলামেলা করে বসে পুনরায় তার হাত ধরে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল। এবার নাইয়াব মাপতিমের কোলের ওপর, তার মুখে মাপতিমের মুখে বরাবর 2টো পা মাপতিমের কোমর আঁকড়ে পেছনের দিকে রাখা জায়গায় স্বল্পলতার কারণে মাপতিম 2 হাত দিয়ে নাইয়াবে ঝাপটে ধরে নিজের শরীরের সঙ্গে আটকে রাখল। এখনও নড়াচড়া করার মতো সামান্যতম জায়গাও নেই। তবে আগের তুলনায় নাইয়াব খানিকটা স্বস্তি পেল। অন্তত মাপতিমের কোলের ওপর বসা শরীরটা একটু আরামেই রাখা যাচ্ছে। ঠিক তখনই পাশে থেকে পড়ি নুপুরের ঝনঝন শব্দ ভেসে এলো। মাপতিম বুঝতে পারল মেয়েটা তাদের খুঁজতেই এদিকে আসছে। সে আর দেরি করলো না। হাত বাড়িয়ে আলমারি পাল্লাগুলো ভেতর থেকে একে টেনে বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে বদ্ধ হয়ে গেল 2 দম্পতিকে, একজনের কোলের ওপর আরেকজন। বাইরে পরীর পায়ের নুপুরের ঝমঝম শব্দ। অন্ধকার আলমারির ভেতরে জড়াজড়ি করে বসে আছে মাপতিম ও নাইয়াব। জায়গাটা এতটাই সংকীর্ণ
যে দুজনের শরীর একে অপরের সঙ্গে একেবারে লেপ্টে আছে, ঠিক যেমন একজন নারীর দেহে লেপ্টে ঢাকে শরীর, তেমনি মাপতিমের বুকে লেপ্টে আছে নায়াব। পুরুষ মানুষ নারীর সান্নিধ্য বরাবরই উতলা, তাই তো নিজের বুকে এতটা কাছে পেয়ে মাপতিমও নিজেকে সামলে রাখতে পারল না। চারপাশ যখন নীরব, তখন এমন সুযোগ হাতছাড়া করার মানুষ সে নয়। সুযোগ পেতে নাইয়াবকে আরও কাছে টেনে নিল সে। নাইয়াব অপ্রস্তুত হয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তারপর মাপতিমের জামা খামচে ধরে ফিসফিস করে বলল, অসভ্যতামি করবেন না একদম। কি করেছেন আপনি? ছাড়ুন। লজ্জা শরম বলতে কিছু আছে? কেউ দেখে ফেললে কি হবে? মাপতি মৃদু হেসে তার কানের কাছে মুখ এনে বলল, দেখবে কিভাবে? দরজা তো আটকানো, আর তুমি কাছে থাকলে নিজেকে সামলানো আমার জন্য এত সহজ নয়। নাইয়াব বিরক্তিতে চোখ কুঁচকে বলল, আপনার মাথায় শুধু রোম্যান্সের ঘোর, তাই না? মাপতিমের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। তুমি কাছে থাকলে তো আমার সব জায়গাতে রোম্যান্স শুরু হয়ে যায়। বাথরুম, সুইমিং পুল, স্টোররুম, ছাদ, জায়গা তো অভাব নেই। যেখানে সেখানে আলমারির ভেতর তো সিক্রেট জোন। একদম চুপ করুন। রাগে নাইয়াব মাপতিমের পিঠে হালকা চাপড় দিল, কিন্তু মাপতিমের দুষ্টুমি তাতে একটুও কমল না, বরং আরে কাছে টেনে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে কিছু বলতেই নাইয়াবের মুখে লজ্জায় লাল হয়ে উঠল। সময়ের ব্যবধানে মাপতিমের হাতের বিচরণ আবদ্ধ হলো অন্ধকার আলমারির ভেতরে। দুজনের নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট হয়ে উঠল। বাইরে কেউ তাদের খুঁজছে, এই কথাটা মনে পড়তে নাইয়াবের দ্রুত নিজেকে সামলে নিল। সারণ প্লিজ, পরি কাঁদছে। মাপতিমের ধ্যান ভাঙল মেয়েটার নামে। কান পেতে বুঝলো পরি সত্যি কাঁদছে। দুজনের ভেতরে কতক্ষণ আছে জানা নেই। তাদের খোঁজও না পেয়ে বোধহয় মেয়েটা এত চিৎকার। মাপতিম তাড়াহুড়ি আলমারি পাল্লা খুলে নিচে নামলো। নাইয়াবও নামলো সাথে সাথে। সর্বপ্রথম জামা কাপড় ঠিক করে পা বাড়ালো রুমের বাইরে। নিচতলায় যখন লাল সাদা বেলুনের সাজানো মেইন ডোরে গোলাপ, ডালিয়া ফুলের সাজানো আসমা খালা ডাইনিং সাজাচ্ছে হরেক রকমের খাবারে। কেটারিংয়ের লোক সোফার সামনে থাকা কাচের টেবিলে কিছু করেছে, হয়তো সেখানেও ফুলের ছোঁয়া সাজানো হবে। নাইয়াব মাপতিমের দিকে তাকালো। লোকটা পাগল। গত রাতে কত পাগলামি করলো, তাকে সারপ্রাইজও দিল। আজ আবার এত ঘটা করে আয়োজনের কি দরকার? এমনি এমনি বাসার সবাই খাওয়া দাওয়া করলেই হতো, সাজানোর কি দরকার? সবাই তো নিজেদের লোকই, মেহমান কেউ তো নেই, তাহলে শুধু শুধু কেন এত ফুল নষ্ট করবে? অপচয়কারী লোক। অথচ মেয়েটা জানেও না তার অগোচরে তার বরটা কত কিছুই না করেছে। ঢাকায় থাকা 3টা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম সহ রাস্তায় গরিব দুঃখীদের জন্য আলাদা আলাদা জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে বলা হয়েছে নাইয়াবের নামে মন খোলা দোয়া করতে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।